নজর রাখবো পরবর্তী সংবাদে, তবে আবারও নজর রাখবো বাঁধ নির্মাণের দিকে। ত্রিপুরার সীমান্তের ঠিক ওপারে, কৈলাসহরের ঠিক ওপারে বাংলাদেশের বাঁধ নির্মাণ, মাটির বাঁধ নির্মাণ করছে তারা, এবং উদ্দেশ্য হচ্ছে আগামী বন্যায় কৈলাসহরকে ডুবিয়ে দেওয়া, এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা বাঁধ নির্মাণ করছে। কিছুক্ষণ আগে আমরা নজর রেখেছিলাম সেই খবরের দিকে, আরো একবার দেখাচ্ছি আপনাদের সেই ছবি। আর কৈলাসহরের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের ঠিক ওপারে অবৈধভাবে 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশিরা। ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্মী নন্দন সরকার। নন্দন বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। কৈলাসহরের দেবীপুরে যে বাঁধ নির্মাণ করা হচ্ছে দেবীপুরের ঠিক ওপারে, কি বলবেন এক্ষেত্রে বাংলাদেশের নতুন চক্রান্তকে ঘিরে? নমস্কার ম্যাডাম, আমি আজকে নিউজ পেপারে দেখেছি খবরটা যে কৈলাসহরের ওদিকে বাংলাদেশে ওরা খুব উঁচু করে বাঁধ নির্মাণ করছে। তো এটা তো একটা ভীষণ বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ কৈলাসহর এমনিতেই খুবই নিম্নাঞ্চল, যেটা গত বছর আমরা একটা বিরাট বিস্তীর্ণ একটা অঞ্চল জলের নিচে চলে গিয়েছিল সাধারণ একটা বৃষ্টিপাতের ফলেই। তো এই অবস্থায় যদি ওদিকে জল যেতে না পারে, বাংলাদেশ যদি ওখানে বাঁধ তৈরি করে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে কৈলাসহরকে কিছু বাঁচানো যাবে না। তো এটা একটা আন্তর্জাতিক বিষয়, এটা হয়তো দুই দেশের মধ্যে এটা নিয়ে ইয়ে করা উচিত, মিটিং এ বসা উচিত, এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের উচিত এটা নিয়ে ফর্মালি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এটা প্রতিবাদ জানানো, বিজেপির কাছে প্রতিবাদ জানানো, যেটা যাতে কাজটা বন্ধ রাখে। কারণ এটা একটা ইন্টারন্যাশনাল একটা রুলস আছে যে একটা দেশের কোন একটা জায়গায় বাঁধ তৈরি করতে গেলে বা ওই দেশে যদি কোনো ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা করতে পারবে না। তো সেই অবস্থায় ভারত সরকারের অবিলম্বে উচিত যে বাংলাদেশের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করা, যাতে ওটা বাঁধ তৈরি করতে না পারে। এর আগে অনেক বছর আগে এরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে আখাউড়ার ওদিকে বাঁধ তৈরি করেছিল, যার ফলে কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আগরতলা শহর এবং সন্নিহিত অঞ্চলে। পরবর্তী সময় ভীষণ চাপে পড়ে হয়তোবা ওরা ওই বাঁধ নির্মাণের কাজটা বন্ধ রেখেছিল তৎক্ষণাৎ। তো এখানে কৈলাসহরে যেটা আমি জানি যে কৈলাসহরে মনোনদী একটা বিশেষ করে বর্ষার সিজনে কিন্তু ভয়াবহ আকার ধারণ করে, দুকুল প্লাবিত করে দেয়, এবং কৈলাসহরে কিন্তু গত বছর বিরাট একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো এই অবস্থায় যদি বাঁধ তৈরি করে, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, যেটা ইমিডিয়েটলি বর্ডার সিকিউরিটি ফোর্সের ইনিশিয়েটিভ নিতে হবে। যারা এই যে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ওদের ইয়ে নিতে হবে, বাংলাদেশের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনায় বসতে হবে। নন্দনবাবু, আপনি একজন আইনের কর্তা, সেই জায়গায় বিএসএফ তো দেখেছে এতদিন ধরে এই যে বাঁধ নির্মাণ চলছে, এটা তো একদিনে বা রাতারাতি সম্ভব নয়। একজন প্রাক্তন আইনের কর্তা হয়ে আপনার কি মতামত যে বিএসএফ এর এই ভূমিকাকে কিভাবে দেখছেন? বর্ডার সিকিউরিটি ফোর্সের কিছু লিমিটেড পাওয়ার আছে বর্ডার এরিয়াতে, ওরা কিন্তু এমনিতে এই যে ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ সেটা বিএসএফ মেনটেন করে না। বিএসএফ শুধু বর্ডারে ওদের যে ট্রান্স বর্ডার ক্রাইম প্লাস আমাদের দেশের যে সার্বভৌমত্ব, সভারনিটি, ইন্টিগ্রিটি এবং ইউনিটি যে ইন্ডিয়ার, সেটা ওরা বর্ডারে সেটা ওরা দেখে যে এটা যাতে কোনো মতে যাতে অন্য কোনো দেশ থেকে সেটা বিঘ্নিত না হয়। তো এক্ষেত্রে কি হয়েছে যে বাঁধ নির্মাণ যেটা করছে সেটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক একটা ম্যাটার, যেটা নিয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর অবিলম্বে বাংলাদেশের যে হাই কমিশনার আছে দিল্লিতে, ওনাকে কিন্তু ডেকে পররাষ্ট্র দপ্তরের অফিসে গিয়ে সেই বিষয়টা নিয়ে ওনাকে প্রতিবাদ জানানো উচিত যে এইভাবে যে ন্যাচারাল যে কোর্স নদীর বা যে কোনো একটা যে রিভুলেট আছে, অসংখ্য রিভুলেট আছে যেটা মনোনদীতে গিয়ে পড়েছে, সেই রিভুলেট গুলো যদি পথ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো জলটা কিন্তু আমাদের এদিকে এসে কিন্তু কৈলাসহর, যেটা একটা অলরেডি আমি যেটা বলেছি সেটা নিম্নাঞ্চল, তা কিন্তু পুরোটাই প্লাবিত করে দেবে, এবং সেই জল কিন্তু কখনো সরবে না। কারণ মনোনদীর যে নাটবতা সেটা অনেকটাই কমে গেছে, মনোনদীতে পলিমাটি জমে গেছে। এই অবস্থায় যদি ওদিকে বাদ দেয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে, যেটা কিন্তু কোনো মতেই কাম্য না। তো ভারত সরকারের উচিত অবিলম্বে সেটা ডিপ্লোম্যাটিক লেভেলে নিয়ে যাওয়া, এবং একই সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের উচিত ফ্ল্যাগ মিটিং করে বর্ডার সিকিউরিটি যদি বিজেপিকে বলবে যে এই কাজটা যাতে বন্ধ রাখে। নন্দনবাবু, এই যে বাঁধ এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4 কিলোমিটার তৈরি হয়ে গেছে, কি মনে হয় অনেকটাই কি দেরি হয়ে গেল ত্রিপুরার জন্য? সেটা আমাদের হয়তো একটা ইন্টেলিজেন্স ফেলিউর, বর্ডার সিকিউরিটি ফোর্স বা আমাদের যে এক্সটার্নাল ইন্টেলিজেন্স, ওদের আগের থেকেই খবরটা সরকারের গোচরে নিয়ে যাওয়া উচিত ছিল যে 3-4 কিলোমিটার বাদ তো আর একদিনে তৈরি হয়নি।
আমি তো শুনেছি প্রায় 6-7 ফিট উঁচু বাঁধ তৈরি হচ্ছে বা আরো বেশি হচ্ছে। তো সেই বাঁধটা তো একদিনে তৈরি হয়নি। তো সেই বাঁধটা যখন তৈরি হচ্ছিল তখন থেকে তো সেটা ডিপ্লোম্যাটিক লেভেলে সেটাকে নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল, বাঁধের কাজ বন্ধ করা উচিত ছিল। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের অবশ্যই একটা লিমিটেশন আছে, ওরা বর্ডারের কতটুকু পর্যন্ত ইন্টারফিয়ার করতে পারে। তো তারপরেও বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং করে বিজিবিকে এটা জানানো উচিত। একই সঙ্গে ভারত সরকারের যারা পররাষ্ট্র দপ্তর ওদের ডিপ্লোম্যাটিক লেভেলে এই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত। যদিও বা কিছুটা দেরি হয়ে গেছে, কিন্তু এই কাজটা কিন্তু এখনো বন্ধ করা যায়। কারণ আমাদের যে দু দেশের মধ্যে যে রিলেশনশিপ যে ছিল আগে, যেটা আওয়ামী লীগের সময়, সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এমন অনেকটাই মৌলবাদীদের হাতে চলে গেছে পুরো বাংলাদেশ। এরা পুরোটাই ভারত বিরোধী এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ভারতকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসাবে ট্রিট করে এটা ভারতের বিরুদ্ধে কথা বলছে। তো সেদিক দিয়ে তাহলে কি ত্রিপুরা দখলের নতুন কোন ছক এটা, কি বলবেন? না ম্যাডাম, এটা ত্রিপুরা দখল, ত্রিপুরা 1 ইঞ্চি জমিও নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এখনের দিনে যুদ্ধটা গ্রাউন্ডের থেকে অনেক বেশি হয় আকাশে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইসরায়েল, এই যে হামাস, হেজবুল্লাহ, ইয়েমেন এর হুতি বিদ্রোহী, ইরান, এই একসঙ্গে লড়াই চালিয়ে গেছে উন্নত F-35 বিমান দিয়ে। সো F-35 বিমান দিয়ে মানে ওদের এখন কি হয়, এখন কিন্তু মুখোমুখি সে ফেস টু ফেস লড়াই না। বাংলাদেশের এমন কোনো ক্ষমতা নেই বা ওদের এমন কোনো রিসোর্স নেই যে ত্রিপুরার 1 ইঞ্চি মাটি ওরা দখল করতে পারে। কারণ এই যত দুর্বল হয় না তত ওদের হুমকি তুমকি বেশি থাকে। এটা হলো একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটি থেকে ওরা এসব হুমকি তুমকি দিচ্ছে। আর কিছু বিবেচনাহীন কিছু রাজনৈতিক নেতা বাংলাদেশের আছে যারা নিজেদের মানে ওদের পায়ের নিচে মাটি নেই, কিন্তু ওরা এটা সব দেখিয়ে একটু থাকতে চাইছে, কিন্তু ওদেরও পালানোর সময় হয়ে গেছে। বেশ, নন্দন বাবু অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্মী নন্দন সরকার। তবে এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ল এন্ড অর্ডার থেকে শুরু করে যে এতক্ষণ যে অনেকটাই দেরি হয়ে গেছে ত্রিপুরার জন্য, সেটাই আমরা দেখছিলাম এবং বলছিলেন ইতিমধ্যেই প্রাক্তন পুলিশ কর্তা। তবে এবারে যাব আমরা ফারাক্কার দিকে, কারণ ইতিমধ্যে ভারতের যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেই ব্যারেজকে কেন্দ্র করে বাংলাদেশের রীতিমতো রাতের ঘুম উড়ে যায় যে ভারত একবার যদি ফারাক্কা খুলে তাহলে বাংলাদেশ সম্পূর্ণভাবে জলের তলায় চলে যাবে। এই ভয় তাদের একেবারে আছে বিন্দুতে বিন্দুতে। কিন্তু তাহলে কি তার পাল্টা তারা এই বাঁধ নির্মাণের মধ্য দিয়ে ভয় দেখাতে চাইছেন? এবার এই প্রসঙ্গে কথা বলে নেবো। আমাদের টেলিফোন লাইনে জুড়ে গেছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, তোমার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম যে এই ক্ষেত্রে ত্রিপুরার জন্য কতটা ভয়ঙ্কর, কতটা উদ্বেগ। তুমি বলছিলে যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। এবার এই যে বাঁধ নির্মাণ করা, তাহলে কি ফারাক্কার পাল্টা বাংলাদেশের এই বাঁধ, কি বলবে? এটা হয়তো বাংলাদেশিরা মনে করে বা বাংলাদেশের এই যে ইঞ্জিনিয়ার যেগুলো রয়েছে সেগুলো সেরকমটাই মনে করে। আবারও বলছি, যার যেরকম বিদ্যা তার সেরকম প্রয়োগ। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুলির যেরকম শিক্ষা, তাদের ইঞ্জিনিয়াররা সেই রকমই মানে প্রয়োগ করবে। দেখো, গত বছর যে বন্যা, আগরতলায় যে বন্যা হয়েছিল, সেই বন্যার পরিপ্রেক্ষিতে তখন থেকেই কিন্তু বাংলাদেশ বিভিন্ন জায়গায় কোথাও বাঁশের বাঁধ, কোথাও মাটি দিয়ে বাঁধ এই যে তৈরি করবে, সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করা গেছে। আর আজকের দিনে দেখো, তাদের যে সেই চিন্তা ভাবনা যে বাস্তবে রূপান্তরিত হচ্ছে, সেটা কিন্তু এই কৈলাস শহরের বাংলাদেশের এই বাঁধ কিন্তু প্রমাণিত। অর্থাৎ যাদের যেরকম চিন্তা ভাবনা তাদের সেই রকমই বাস্তবায়ন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ফারাক্কার বাঁধ খুলে দেয়, বাংলাদেশের এই নিম্ন অববাহিকায় কোনো পৃথিবীর বাঁধ সেই জায়গাতে ধোপে টিকবে না। এটা কোথাও ইউনুসকে বুঝতে হবে। ইউনুস যদি সবটাই বুঝে না বোঝার ভান করে থাকে, আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে। আর বাংলাদেশকে যদি মনে হয় যে বাংলাদেশ সত্যি জলযুদ্ধে নামবে, তাহলে সেটা বাংলাদেশের জন্যই আগামী দিনে খুব খুব খারাপ হবে। কারণ তিস্তাতে যেটুকু পানি দেয়, সেইটুকু পানি যদি ভারত যদি দেওয়া বন্ধ করে দেয়, ব্রহ্মপুত্রে যতটুকু পানি তোমার জল এই শুখা মরশুমে দেয়, ততটুকু যদি বন্ধ করে দেয়, ফারাক্কায় শুখা মরশুমে যতটুকু জল দেয়, সেই ততটুকু জল যদি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের প্রায় 30% জমি কিন্তু চাষের অযোগ্য হয়ে পড়বে। এমনি যে দেশটার খাবার জুটছে না, সেই দেশটা জলযুদ্ধ করে বাংলাদেশের ভারতের সঙ্গে জিতবে, এটা একটা কোথাও মূর্খের স্বর্গের মতো বাস করা। অর্থাৎ মানে বাংলাদেশ এই মাটির বাঁধ তৈরি করে, অর্থাৎ বাংলাদেশের যে মেধা,
যে মেধা, কয়েকদিন আগেই আমরা এখানে যে বন্যা হয়েছিল ডুম্বুরের জলে, সেই ডুম্বুরের জলে বন্যার পর আমরা দেখেছিলাম তাদের সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ যে কেউ বাঁশ দিয়ে বাঁধ বানাচ্ছে, কেউ টিন দিয়ে বাঁধ বানাচ্ছে, কেউ মাটি দিয়ে বাঁধ বানাচ্ছে। সেই যে তাদের চিন্তা ভাবনা, সেটাকেই দেখো এখন বাস্তবায়িত হতে দেখছি। তার মানে বুঝতে পারছো বাংলাদেশ একটা পানি, মানে বাংলাদেশের এই যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলিতে অন্তত দিল্লির রাগের কিছু আসে যায় বলে আমি অন্তত মনে করি না। এগুলো হাস্যকর, চূড়ান্ত থেকে চূড়ান্ত হাস্যকর। আবার আগে প্রাক্তন পুলিশ কর্তা তিনি যেটা বলছিলেন যে একেবারেই কৈলাস শহরকে ডোবানোর একেবারে চক্রান্ত তৈরি করেছে, একদমই ঠিক। কৈলাস শহরকে ডোবানোর একটা চক্রান্ত তৈরি করেছেন, কিন্তু এইভাবে মাটির বাঁধ দিয়ে সেটা খুব বড় জোর হলে একটা বর্ষার সিজন ডোবাতে পারবে। পাল্টা যখন ভারত প্রতিরোধের রাস্তায় হাঁটবে, সেই রাস্তাটা বাংলাদেশের জন্য আগামী দিনে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বাংলাদেশ এখনো বুঝে উঠতে পারছে না। এবং ভারত তো অলরেডি তাদের এই কাঁচা বাঁধ নির্মাণ দেখেছে। এটা বিদেশ দপ্তরের বিষয়, বিদেশ দপ্তর হয়তো এরপর একটা হস্তক্ষেপ করবে। তারা বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠাবে, 2 স্তরের কূটনৈতিক স্তর নিয়ে এই কাঁচা বাঁধ নিয়ে আলোচনা অবশ্যই আগামী দিনে হবে। কিন্তু তারা যেভাবে বর্ডারে নোম্যান্সল্যান্ডে কাঁচা বাঁধ তৈরি করার চেষ্টা করছে, সেটা আগামী দিনে হয়তো তাদের জন্য আরো মানে ভয়ানক হয়ে উঠতে হবে, এবং তাদের জন্যই হয়তো আগামী দিনে অভিশাপ হয়ে উঠবে। কারণ ভারত যদি যেটুকু জল দেয় এখনো পর্যন্ত, সেই জল যদি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তো সেই একদম বর্ষাকাল, এখন বর্ষা মানেই জানি আমরা শ্রাবণ মাসের আগে সেইভাবে বর্ষা হয়ই না। বর্ষা পর্যন্ত তো একটা দেশ শুকাতে মরে যাবে, তারপর তো তারা জল যেতটুকু পাবে সেই জল দিয়ে তারা খাবে না মাথায় দেবে, সেটা বোধগম্য হচ্ছে না। কৈলাস শহরকে ডুবানোর যে চক্রান্ত তারা করছে, সেটা হয়তো সামান্য কিছু ডিস্টার্ব করতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে সেটা নিয়ে খুব একটা বড় কিছু ভাবায় দরকার আছে বলে মনে হয় না। কারণ ভারত এর পাল্টা স্ট্র্যাটেজি কি হবে সেটা কিন্তু ভারত বহু আগে নিয়ে নিয়েছে। সব কথা তো বলা যায় না, এবং সবকিছুই টিভি মিডিয়ার সামনেও বলা যায় না। সেই জায়গাতে ভারতের যে রণকৌশল, যে বাংলাদেশ দেখো গাইগুই করলে, বাংলাদেশ তো আগরতলার সন্নিকটেও একবার এই আখাউড়াতে বাঁধ নির্মাণ করতে গিয়েছিল, ফলটা কি হয়েছিল সেটা তো বাংলাদেশ জানে। তো বাংলাদেশের যে আগামী দিনে হাল আরো খারাপ থেকে খারাপের জায়গায় ইউনূস সরকার নিয়ে যাচ্ছে। দেখো একটা রাজনৈতিক সরকার আর সে দেশের যারা রাজনীতির মানুষটা, সাধারণ মানুষ, সেই মানুষ কিন্তু আলাদা। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের মানুষ যে আরো থেকে আরো কঠিনতর মানে তাদের জীবনযাত্রায় প্রভাব পড়বে, এই ইউনূসের বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত এবং অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্টই আগামী দিনে বাংলাদেশের মানুষকে শেষ করার জন্য যথেষ্ট বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বেশ, ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবরের দিকে নজর রাখছি, এক প্রকার বাংলাদেশের এই মুহূর্তে বাঁধ নির্মাণ এবং ফারাক্কার পাল্টা বাংলাদেশের মাটির বাঁধ, হাসির খোরাক হলো আরো একবার ইউনূস। তবে কার বুদ্ধিতে এই মাটির বাঁধ তৈরি করছে বাংলাদেশ, যেটাই সব থেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে যে চলছে, এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার, তার সবটাই একদিকে জামাত, অন্যদিকে ইসলামিক মদত পুষ্ট, যার কারণে এই মুহূর্তে তারা টার্গেট করছে ভারতকে, এবং কৈলাস শহরের ঠিক সীমান্ত ওপারে নির্মাণ করা হচ্ছে বাঁধ। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত যদি এবার পাল্টা পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বাংলাদেশের জন্য যে খুব একটা ভালো হবে না, উল্টে বুমেরাং হয়ে যেতে পারে এই বাঁধই, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আমরা ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।